নমস্কার, হাই, হ্যালো। আমি পাপিয়া। ১৫ই জুন গেছিলাম দীঘা বেড়াতে। কি প্রবলেম হয়েছে, কোথায় যাবেন, কোথায় যাবেন না এই নিয়ে ভিডিও করব বলে কবে থেকে আমি এটা অ্যাপে রেখে দিয়েছি। কিন্তু শুধু ভয়েস ওভার করাটা নিয়েই আমার হয়েছে সমস্যা। ল্যাদ খাওয়া ময়ে আমি একখানা বুড়ি, ল্যাদ খাওয়া বুড়ি। তো রিষড়ায় আমার বাড়ি। পৌঁছে গেছি রিষড়ায়। আমরা তখন ৪:৫টার ট্রেন ধরবো বলে বোধহয়। উঠেছি ৩টের সময়। প্রচণ্ড লেজিনেস, পুরো মুখটায় দেখুন সারা রাত ভালো করে ঘুম হয়নি। মনে হচ্ছে ট্রেন কখন আসবে, ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়বো, কারণ ট্রেনটা ফাঁকা থাকবে এই সময়। যথারীতি যেই ট্রেনটি এলো আমি উঠলাম এবং ঘুমিয়ে পড়লাম। এত ভালো হাওয়া দিচ্ছিল, তখন মনে হচ্ছিল ট্রেনটা না থামলে আমি ঘুমিয়ে পড়ি। হাওড়া স্টেশনে পৌঁছলাম, দেখলাম আমাদের বিশেষ ট্রেন তাম্রলিপ্ত, যেটা ভীষণ বদনাম, ভীষণ বদনাম, ভীষণ বদনাম। কিন্তু কি ভাগ্যে পারফেক্ট টাইমে ছেড়ে দিল, একদম পাক্কা ৬:৫। ওফ, অবাক হয়ে গেলাম। কিন্তু সিটে বসে মাথাটা গেল খারাপ হয়ে। এক তো সিট বাজে, ফের হাওয়ার মানে ট্রেন যেদিকে চলছে অপোজিট ডাইরেকশন, দেখুন হ্যান্ডেলের অবস্থা দেখুন না। আমার ওড়না থেকে সমস্ত ডিজাইন বেরিয়ে গেল ছিঁড়ে। এটার মধ্যে খাবার রাখবো, এটার মধ্যে ব্যাগ রেখে দিয়েছিলাম আমি। জলের বোতল রাখলেও জল খেতে ইচ্ছে করবে না। সিটগুলোর অবস্থা দেখুন। আমি বুঝতে পারি না আমাদের কলকাতায় যত ট্রেন চলে সব এত খারাপ কেন। আমি বোম্বের দিকে যে ট্রেনগুলো সমস্ত এত সুন্দর। দেখা যাক কি হয়। বাইরের ওয়েদারটা ছিল খুব সুন্দর। ট্রেনের অপোজিট ডাইরেকশনে আমাদের সিট। আমি এতদিন যাতায়াত করে সেসব দেখিনি। কোচের মধ্যে কিছু সিট আছে ডাইরেকশানে আর কিছু সিট আছে অপোজিট ডাইরেকশানে। আমাদের দুর্ভাগ্য অপোজিট ডাইরেকশানেই আমার সিট। চুল ফুল বেঁধে তখন মনে হচ্ছিল সব ছিঁড়ে ফেলে দিই আমি। ট্রেন যখন দৌড়তে শুরু করলো, তারপরে যখন একটু গ্রাম্য পরিবেশ, চাষবাস হওয়া জায়গা দেখছিলাম, মনে হচ্ছিল ধুত্তর নিকুচি করেছে ট্রেন থেকে ঝাঁপমারি মেরে ওই চাষবাসের ওই সবুজের মধ্যে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে আসি। আর ভালো লাগছে না। তার মধ্যে ক্যাও ম্যাও চ্যাও ভ্যাও চলেই যাচ্ছে, বিরক্ত লাগছে। ট্রেনের জার্নিটা ছিল খুব বাজে, ওটা ভালো লাগেনি একদম। ট্রেনের অপোজিট ডাইরেকশনে সিট হলে কারোর ভালো লাগে ট্রেনে বসতে? ইচ্ছেই করছিল না। যাই হোক, এই করে দীঘা পৌঁছে গেলাম। দীঘা নেমে দেখলাম ওটা দীঘা না পুজোর সময় কলকাতা। দেখুন ভিড়। দীঘা নেমে আমাদের কি যেন D4 না কি এটা ছিল, D4 থেকে দীঘার অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে আমাদের আধ ঘন্টা সময় লাগলো। ভিড় ঠেলে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। কারণ এই ট্রেনটি আবার বাপাস কলকাতায় আসবে, সেজন্য তার ভিড়। আর যারা নেমেছে তার ভিড়। যাকগে, নেমেই যখন দেখলাম দীঘার জগন্নাথ দেবের মন্দিরের চূড়োটা, তখন কেমন যেন মনটা খুশি খুশি হয়ে গেল, বুঝলেন। তারপরে তো চললাম, বাইরে তো যেতেই হবে, অটো ফটো ধরতে হবে। হোটেল তো ঠিক করা আছে, আমার হোটেলের নাম ইয়েস রিজেন্সি। এইখানে খেলাম ধোকা। যদি আপনার হোটেল বুক করা থাকে তাহলে এই ধোকাটি আপনিও খাবেন। কারণ আপনার যদি হোটেল বুক না করা থাকে, আপনাকে ওরা 30 টাকাতেও ঘুরিয়ে আপনাকে হোটেলে পৌঁছে আপনার হোটেল ঠিক করে আপনাকে দিয়ে আসবে। আর আমাকে বলছে এইখানেই তো হোটেল, আপনার এইখানেই হোটেল, নাহলে 100 টাকা। করতে করতে দেখলাম সত্যি আমাদের হোটেলটা খুবই কাছে, পায়ে হেঁটেই 5 মিনিট 10 মিনিটে পৌঁছে গেলাম। টায়ার্ড তো খুব লাগলো মানে, কিন্তু ব্যাপারটা বুঝতে একটু টাইম গেল। এবং হোটেলে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওরা আপনার হোটেল বুক থাকলে 100 টাকাই নেবে, মানে 20 টাকা পার হিসেবে পুরো অটোটা আপনি টোটোটা ভাড়া করে নিতে হচ্ছে। গিয়ে একটু হোটেলে ফটো টটো তুলেই দৌড়। আমার ছেলে তো আর দাঁড়ানোর কোনো পালাই নেই। ট্রেনে যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছিলো, ব্রেকফাস্ট ঘর থেকে নিয়ে গেছিলাম, আমার ছেলে দৌড়ে বাস ওখানে বসে গেল। ওর বাবা কিন্তু প্ল্যান করে যায়নি না চান করবো বলে, কিন্তু ছেলেকে ছাড়বে না। আমরা বাবা মারা আজও বাঙালিরা তো বিশেষ করে ছেলেকে তো 19 বছর হয়ে যাবে আর 70 বছর। যদি বেঁচে থাকে বাবা মা, তাহলে কোনোদিন তাকে ছোট ভাববে, মানে বড় ভাববে না, সবসময় বাচ্চা ছেলে আমার। পৌঁছে গেল সাথ দিতে, ওই যে পৌঁছে গেল। আর আমি তো ফটো তুলতেই পারছি না। এই যে হিরো হিরোইন দাঁড়িয়ে রয়েছে, দেখুন রিলস বানাচ্ছে। রিলসও আমরাও বানাই, কিন্তু এরকম বলে পড়বি মরবি। আমি একটু হিরোইনগিরি করলাম, জানেন তো। কী করবো বসে বসে বলুন, আমার তো সমুদ্র ভালোই লাগে না, ভীষণ ভয় করে আমার সমুদ্রে। তাই আমি একটু হিরোইনগিরি করলাম। কিন্তু এখন বয়সকালে কি আর হিরোইন মতো তো দেখাবো, হিরোইনের মতো দেখাবো না না। আর আমার হিরো তো সাথ দেওয়ার ব্যাপারে কোনো রকম উৎসাহই নেই। এই দেখুন, ফিরে এলাম 2:30টার মধ্যে। তো লাঞ্চ অর্ডার দিতে হবে, সেজন্য চলে এলাম হোটেলে। এসে তেনারা তো বসে বসে আরাম করলেন, বললেন চা আছে যখন একটু চা কফি কিছু বানিয়ে দাও। বসে রইলেন, আমি চা কফি বানিয়ে দিলাম। তারপরে ততক্ষণে এসে গেল অর্ডার। এই দেখুন চা কফি বানানো হয়ে গেল, তারপরে অর্ডার এসে গেল, খাওয়া হয়ে গেল, তারপর বিকেলবেলার জন্য রেডি।
বেরোবো জগন্নাথ মন্দির দেখতে, আবার চা কফি বানাও, তো বানিয়ে দিলাম, বসে বসে খেয়ে তারপর বেরোলাম জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধাম দেখতে। দেখতেই হবে, ওরে বাবা, দীঘা গেছে, জগন্নাথ ধাম রেডি হয়ে গেছে, অথচ আপনি জগন্নাথ ধামে যাননি, তাহলে তো আপনি তো গেলেন, কুম্ভ মেলায় গিয়েও আপনার কোনো পুণ্য অর্জন হবে না, সব পুণ্য গেল পাপের মধ্যে। আর বাঙালিদের পাশে কান পাতা যাবে না, তো যেতেই হলো। আমার ছিল তো না, আমি যাবো না, আমি ঘরেই শুয়ে থাকবো, আমি নেটফ্লিক্স দেখবো। কিন্তু আমি গেলাম, দর্শনীয় জায়গা দেখে আসি, পুজো দিই বা না দিই, পুজো তো দেওয়া যাবে না, পুজো তো মন্দিরই তো বন্ধ, কোনো পুজোর সিন নেই। কিন্তু একটা নতুন জিনিস হয়েছে, আর্কিটেকচারটা দেখতেও তো যেতে হয় নাকি। তো গেলাম, ভালো লেগেছে, বিশ্বাস করুন, এটা একদম মন থেকে বলছি, দেখতে খুব সুন্দর, খুব ভালো করেছে। কিন্তু হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা। এই যে কি কি স্তম্ভ করেছে ওখানে, যারা গার্ড না, তারা কেউ কিচ্ছু বলতে পারলো না আমায়। এবার আমি নিজেও সঠিকভাবে জানি না, তুমি গিয়েই গেটে ফেসে গেলাম। ট্রাইপড ব্যাগে রয়েছে, হাতে ইউজ করছি না, তাতেও বলছে ট্রাইপড নিয়ে গেলে যেতে পারবেন না, ওখানে দিয়ে আসুন। তারপরে দুজন দিদি ছিলেন খুব ভালো, আমি বললাম চললাম, আপনার দীঘা দেখবো না, আমি বাইরে বসে থাকছি, ওরা দেখে আসুক যাক। তখন উনি বললেন যে ঠিক আছে, আমার পকেটে আমি রেখে দিচ্ছি, আপনি আসার সময় নিয়ে যাবেন। কোনো কথা মানলো না কেউ, লুকিয়ে চুরিয়ে দুটো ছেলে, একদম লোফার ক্লাসের দুটো ছেলে, ভেতরে গিয়ে দেখি ট্রাইপড দিয়ে বিন্দাস ফটো তুলছে তারা, এদিক ওদিক সেখানে লুকিয়ে ঝোপের আড়ালে ঢুকিয়ে টিপ বিন্দাস ফটো তুলছে। বললাম তো, যত যত নিয়ম না সভ্য ভদ্র লোকেদের জন্য, আর যত লোফারদের জন্য না কোনো নিয়ম নেই, তারা ঠিক পাশ কাটিয়ে এখানে বোম ব্লাস্ট করে দিয়ে চলে যাবে, তবু কেউ কিছু ধরতে পারবে না, ধরবে ওই আমাদেরকে, যে যে ভীতু কাপুরুষ আমরা, আর কোনো এ নেই। যাই হোক, ভেতরটা ভীষণ সুন্দর লেগেছে। কিন্তু এত সুন্দর জায়গায়, এত সুন্দর জায়গায়, আমার বরকে বললাম আমার দুটো ফটো তুলে দাও, ভালো করে দেখলোই না যে আমিও ঘুমিয়ে পড়েছি। আমিও মানে অদ্ভুত, ভালো ভালো জায়গায় কি না ফটো তুললেই ঘুমিয়ে পড়ে থাকি। কি যে আমার চোখটা বুঝে বুঝে যায়, কেন যে আমার চোখটা বুঝে যায়, ডাক্তাররাও বলতে পারলো না। ডাক্তার হাসতো আমার কথা শুনে। যাই হোক, এইভাবে জগন্নাথ মন্দির। এটা শ্রী বিষ্ণুর কী রূপ আমি জানি না, সে যে ছাতা মাথায়, বাসুকির ছাতা মাথার নিচে, এই রূপটা এখানে দেওয়া ছিল, কিন্তু দাঁড়াতে দিলে তো, এত ভিড় ঠেলে এত পায়ে ব্যথা করে যে আমরা মন্দিরের মধ্যে ঢুকি, কি করতে যে আমরা মন্দিরে পুণ্য অর্জন করতে যাই ভগবান জানে। সিটি মেরে মেরে শুধু ভাগিয়ে দিতে পারলে বাঁচে, তাও তো দাঁড়িয়ে গেলাম, গিয়ে একটু ফটো তুললাম। এমন তাড়া মারলে কি আর একটুখানি স্টাইল করা যায় বলুন? আমাদের একটা বিশেষ কথা বলার দরকার এখানে আমার। আমার যে হোটেলটা ছিল সেটা ছিল নিউ দীঘাতে, সি বিচের একদম কাছে। আর এই জগন্নাথ দেবের যে মন্দিরটা, এটা স্টেশনের এবং নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে। তো এখানে যেতে গিয়ে আমার ১০০ টাকাই নিয়েছে কিন্তু ওরা ফের, কারণ আমাকে হোটেলওয়ালাই বলে দিল যে ওদের চার্ট টাঙানো আছে আমার হোটেলের পাশেই, মেন রাস্তার ওপরে হোটেলের চার্ট, মানে সরি হোটেলে বলছি, মানে অটোর চার্জ টাঙানো ছিল। সে দেখি আমি দেখলাম জগন্নাথ মন্দির ১০০ টাকা, মানে ওই ২০ টাকা করে পার হেড ধরে ওরা পুরো অটোটার বা টোটোটার ভাড়াটা আপনাকে নিয়ে নিচ্ছে। তো এইভাবে আমরা ১০০ টাকা দিয়েই এখানে গেলাম। তো এই হচ্ছে, মন্দিরের বাইরে কিন্তু জুতো রেখে আপনাকে যেতে হবে, অনেকটা কিন্তু খালি পায়ে হাঁটা। এবার ওখান থেকে আমরা কিন্তু আবার ১০০ টাকা চার্জ দিয়ে চলে এলাম জাহাজবাড়ি দেখতে। খুব শুনেছি জাহাজবাড়ির নাম, তো এসে পৌঁছে গেলাম জাহাজবাড়িতে। কি একটা দীঘা ক্রুজ এরা স্টার্ট করছে, আমি ঠিক জানি না, বুঝতেও পারলাম না। যাই হোক, আমি অত জানার চেষ্টাই করলাম না, কারণ এসব যারা বেশি এইসব ট্রাভেল ব্লগ করে তারা করবে। আমি তো জাস্ট আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য। জাহাজবাড়ি না যাওয়াটাই ভালো, এটা অ্যাকচুয়ালি মল, আমুলের একটা পার্লার ছিল, আর ১৩ মিনিটের একটা 7D শো দেখাবে, যেটার জন্য ১০০ টাকা মানে টিকিট ফিস। তো এটা হচ্ছে ওই দীঘা আর শঙ্করপুরের উন্নয়ন প্রকল্প, মানে গভর্নমেন্টেরই তৈরি, দেখতে খুব একদম জাহাজের মতন। আগে মনে হয় লাইটিং ফাইটিং ভালো ছিল, ডলফিনগুলো কালার নেই, কালারগুলো চটে গেছে, মানে কালারগুলো ঠিক উজ্জ্বল নয়, মানে ফটো সেশন করার মতো আমার কিছু মনে হলো না। খুব একটা লোকের ভিড়ও আমি এখানে পেলাম না। তো আমার মতে এই জায়গাটা আলাদা করে দেখতে যাবার মতন কিছু নেই। আর আমরা তো জানি না বলে বুঝতে পারিনি, কিন্তু এটা আমার হোটেল থেকে কিন্তু খুবই কাছে, মানে এটা নিউ দীঘার এরিয়াতেই পড়ছে। তো হোটেল থেকে আপনি পায়ে হেঁটেও ঘুরে আসতে পারেন। কিন্তু অনেকের আবার দেখলাম খুব ইন্টারেস্ট, জাহাজবাড়ি, জাহাজবাড়ি গেছিলেন? কোথায় যাবো, কি করে যাবো বলুন তো? আমি তো একবার গেছি, এই আরেকবার এলাম, এরকম টাইপের। আমার মনে হলো না এটার বিশেষ কিছু ভালো লাগলো না আমার। মানে মেইনটেন্যান্স অত ভালো নেই। ওই এই দেখুন, এই যে ডলফিনগুলো কালারগুলো সব চটে গেছে। লাইটিংও সেরকম নেই। কিরকম একটা অন্ধকার, অন্ধকার ব্যাপার। ভালো লাগেনি আমার। যাই হোক, 70 শো বলল কিনা, বেড়াতে এসেছি, এত 70 শোও দেখতে হবে না। চলো 70 শো দেখতে গেলে আলাদা টাইমে আসতে হবে। তো আমরা যথারীতি জাহাজবাড়ি থেকে চলে এলাম।
আমাদের জাহাজবাড়ি থেকে আমাদের হোটেল পর্যন্ত আসতে 50 টাকা নিল। 9টা 9:30টার মধ্যে আমরা হোটেলে ঢুকে গেছি, কারণ আমার খুব ইচ্ছা ছিল টপ ভিউটা দেখার। তো টপ ভিউ রাত্রেবেলা দেখতে খুব সুন্দর। তো আমরা সোজা চলে এলাম আমাদের একদম 5th ফ্লোরে মাথায়, যেখানে ওদের এমপ্লয়িরা থাকে। তো কিন্তু এখানে একটা রুফটপ ভিউ একটা রেখে দিয়েছে, খুব সুন্দর। এখান থেকে দীঘাটাকে বসে দেখতে উপভোগ করতে আমরা প্রায় আধা ঘন্টা বসে রইলাম। হ্যাঁ, রাতের ডিনারের অর্ডার অলরেডি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা এখানে অপেক্ষা করছিলাম। ছাদটাকে সাজিয়েছেও খুব সুন্দর, লাইটিং ফাইটিং। আমাদের হোটেলের নাম আগেই বললাম, ইয়েস রেজেন্সি। আর এর ভাড়াটা ছিল মোটামুটি ট্যারিফটা আর কি ৩,৯০০। আমি কিন্তু এদেরকে সানডে মানডে যেদিনই আমি 2 দিন বসে থেকেছি রিসেপশনে, যারা আসছে তাদেরকে কিন্তু একই রেট বলছিল। আমি জানি না কোথায় সবাই বলছে ১,৫০০ টাকার হোটেল ৬,০০০ টাকা বলছে, ৭,০০০ টাকা বলেছে, ১০,০০০ টাকা পর্যন্ত নিয়েছে। আবার ভুলভাল হোটেল। আমি হোটেল আগে থেকেই বুক করে গেছিলাম, যার জন্যই আমার অটোতে এত প্রবলেম হয়েছে। আর আদারওয়াইজ আপনি যদি ওখানে গিয়ে হোটেল খোলেন, প্রচুর হোটেল। আমার মনে হয় না দীঘায় হোটেলের কমই আছে কিছু। তো রুফ থেকে ওই যে ছাদ এর ভিউটা, না সি বিচের ভিউটা দারুণ লেগেছে। এরপর আমরা এখান থেকে নিচে নেমে যাব, গিয়ে এবারে রাতের ডিনার করে নেব। রাতের ডিনার কিন্তু এই হোটেলে কাস্টমাইজ করা যায়। আপনি কিন্তু আপনার মানে যদি কোনো বিশেষ ডায়েট থাকে, আপনি ওদেরকে বলে দিলে ওরা কিন্তু রান্না করে দেবে। তার জন্য হয়তো একটা স্পেশাল এক্সট্রা ছোটা চার্জ নেবে, সেটা ওদের উপর ডিপেন্ড করছে, ওই সময়ের উপর ডিপেন্ড করছে আপনার কাছ থেকে ওটা কত চার্জ চাইবে। তো আমার ওখানে গিয়ে সেজন্য কোনো প্রবলেম হয়নি। এখানে আমার খুব ছাদটা ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি। সি বিচে বসে থাকা থেকে এখানে হাওয়া-ফাওয়া সব পাওয়া যাচ্ছিল। দেখুন ছাদটার ভিউটা আপনাদেরকে দেখালাম, কি সুন্দর। 15 তারিখটা জগন্নাথ ধাম আর জাহাজবাড়ি দেখে কেটে গেল, তারপরে টপ ভিউ দেখে। এটা হচ্ছে 16 তারিখ। একটু সেজেগুজে নিচ্ছি, কারণ 15 তারিখটা আমি ভীষণ টায়ার্ডও লাগছিলাম, কারণ সকালবেলায় ওঠা, রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার করে আসা, ফ্রিজ বন্ধ করা মানে ফ্রিজটাকে সাফ করে। তো পরের দিনে একটু সাজলাম আর কি বসে বসে, কারণ এই দিনে আমার যে সকালবেলায় বেরোবো। তো এদের এখানে যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আমরা ব্রেকফাস্ট করতে তাড়াতাড়ি সেজে 8টার মধ্যে নিচে নেমে গেলাম। আজ আমাদের গন্তব্য দীঘার মোহনা। যাবার পথে এই যে কনস্ট্রাকশনটা দেখছেন, এটাই হচ্ছে দীঘাতে জগন্নাথ দেবের মাসির বাড়ি হবে। এটা প্রথম থেকেই একটা মন্দির ছিল, সেই মন্দিরটাকেই মাসির বাড়ি হিসেবে রাখা হয়েছে এবং সেটাকে এখনও আন্ডার কনস্ট্রাকশন। রাস্তাটা ভীষণ ভালো, আর মোহনা সত্যিই দূর। তো এর ভাড়াটা আমাদের নিয়েছিল 150 টাকা, 150। সেটা কিন্তু ওইখানে চার্টে লেখাই ছিল মোহনা পর্যন্ত যাওয়ার জন্য 150 টাকা। মোহনায় পৌঁছে আপনি যেটা প্রথম দেখবেন সেটা হচ্ছে মাছের মার্কেট। আমি মাছ চিনি না, সব মাছ আমি চিনিই না। ইলিশ মাছটা চিনতে পারছিলাম, কিন্তু ভালো না খারাপ চিনি না। প্রচুর ক্র্যাব দেখে প্রচণ্ড লোভ হচ্ছিল, প্রচণ্ড লোভ হচ্ছিল। এখানে দাঁড়িয়ে আমি চিনলাম কোনটা বাগদা, কোনটা কি যেন গলদা, আর কোনটা টাইগার প্রন, লবস্টার ছিল না। এই 3টে জিনিস আমি শিখলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্লু কালারটা বাগদা বলে এবং সেটা দেখতে সবচেয়ে সুন্দর। ইলিশ মাছ হচ্ছে 2 কেজির ইলিশ 1600 টাকা কেজি দিচ্ছিল। ভীষণ সস্তা মনে হয়েছিল, কিন্তু চিনি না, অনেকেই বারণ করেছে যে কখনো হাত দেবে না এখানের মাছে যদি না মাছ চেনো। ওরা নাকি ইলিশ মাছের পরিবর্তে অন্য কিছু দিয়ে দেয়। যাকে ভাই, আমি এমনি অর্ধেক মাছ চিনি না, তার মধ্যে আবার এটা ওটা দিয়ে দেবে। তাছাড়াও আমাদের হোটেলে বাইরের খাবার নিয়ে ঢোকা বারণ ছিল। ইলিশ মাছকে এরকমভাবে যতই প্যাক করে দিক, আমার জানি গন্ধ বন্ধ থাকবে, তারপর ট্রেনে যাব, খারাপ হয়ে যাবে। ওরা বলছিল প্যাক করে দিতে পারি, কিন্তু আমি চিনি না বলে সাহস করিনি। আপনারা যারা চেনেন সাহস করতে পারেন, আমি সাহস করতে পারিনি। তবে বিভিন্ন মাছ যারা চেনে বা গাড়ি নিয়ে যাচ্ছেন তারা একবার ট্রাই করে দেখবেন এখান থেকে মাছ কেনার। আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ চিনলাম মোটামুটি। এরপরে হেঁটে হেঁটে চলে গেলাম মোহনায়। ভীষণ ভালো লেগেছে। আগেও অনেকবার দীঘা গেছি, কিন্তু মোহনাটা ঘুরতে আসিনি। মোহনায় এখানে প্রথমে এসে যে মোহনার যে বাইন্ডিং, দেখুন এখনও মাছের বাজার, মাছের বাজারই শেষ হচ্ছে না। এতদিন পর্যন্ত আমার কাজ ছিল শুধু মাছ খাওয়া, এবার এসে মাছ চিনতেও হচ্ছে। খুব কঠিন ব্যাপার, জানেন তো। মাছ খাওয়া একরকম জিনিস, মাছ চেনা বিশাল কঠিন, এক বিশাল পরীক্ষার মতো ব্যাপার। যাই হোক, মাছ দেখতে দেখতে, চিনতে চিনতে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা এসে গেলাম মোহনার কাছে। মোহনার এটা নদী আর সমুদ্রের মিলন ক্ষেত্রকেই মোহনা বলে। নদীটা হচ্ছে চম্পা নদী ওরা বলছে। তো চম্পা নদী, এখানে প্রচুর শাঁখা বিক্রি হচ্ছিল। আমি বুঝলেন তো শাঁখা নেব ঠিকই করেছিলাম অনেক দিন ধরেই। আজ 21 বছরের মধ্যে আমার 2 বছর পরেই আমার শাঁখাটি গেছে। শাঁখাটি যাওয়ার পর সোনা বাঁধানো শাঁখার আলাদা কথা, সেটা তো থাকেই অন্য জায়গায়। তো শাঁখা দেখে আমার বিশাল লোভ হলো। আমি অনেক দিন ধরে শাঁখা কিনবো ভাবছি, 100 টাকায় শাঁখা পাওয়া যাচ্ছে। তখনই আমার খটকা লেগেছে,
এ তো জরুর ডাল মে কুছ কালা আছে, এটা আমি চিনতে পারবো না, তাই চলে গেলাম। হঠাৎ দেখলাম বেশ সুন্দরী মহিলারা ওই শাখার দোকানে দাঁড়িয়ে শাখা কিনছে, এবং একটা দুটো নয়, মিনিমাম 12-14খানা কিনছে। তো আমি দাঁড়িয়ে গেলাম ওদেরকে দেখে একটু, আর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আপনারা শাখা কিনছেন? তো বললো হ্যাঁ, আমরা তো প্রতি বছর আসি আর কিনি। তাই আমি ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম, তাহলে আমাকে এক কাজ করুন, আমাকে দুটো শাখা পছন্দ করে দিয়ে দিন, শাখাই দেবেন, প্লাস্টিক ফাস্টিক যেন না হয়। তো বলে না না, শাখা আছে, আমি আপনাকে দিচ্ছি। আর ওরা তো মা কালীর দিব্যি, গঙ্গার দিব্যি, চম্পার দিব্যি, সমুদ্রের দিব্যি করে করে ওই দেখুন না দেখাচ্ছে আমাকে, বললো সবার দিব্যি দিয়ে দিচ্ছে। কে জানে কী দিব্যি দিচ্ছে, ওদের ভয় আছে কি না। তো যাই হোক, সব কিছু করে আমি শাখা কিন্তু দুখানা কিনে নিয়ে এসছি, জোড়া কিনেই এনেছি। যা হয়ে যায় হয়ে যাক, দেখা যাক। পরেছিলাম, দেখতে তো ঠিকই লাগছে, আজকাল তো এক হাতে শাখা পরার একটা চল এসছে। তো তাহলে আমি দেখতে পারি মোটা শাখা একটা কিনে, 100 টাকায় যদি পাবো তাহলে সরু শাখা কিনবো কেন বলুন তো? মোটা শাখাই কিনে নিয়ে এসছি। যদি দাম দিয়ে কিনতে হয় না, বড় জামা বড় জুতো কিনতে হয়, জানেন না নাকি? বলেছে তেলে আর জলে রাখতে। তো তেলে জলে রাখবো কোথা থেকে, রোজ পরবো তবে না, দেখা যাক। যখন পরবো তখন নয় তেল মাখিয়ে রাখবো, মাঝে 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 তেল মাখিয়েওছি অবশ্য। যাই হোক, শাখা ছাড়াও অনেক কিছু রকমের, নানা রকমের গিফটস এখানে পাওয়া যাচ্ছে লোককে দেওয়ার জন্য। চলে গেলাম সত্যি সত্যি মোহনা দেখতে, মানে যেটা দেখতে এসেছি মেনলি, সেটা দেখতে আমরা চলে গেলাম। চলে গিয়ে দেখলাম সমুদ্রের, আমরা বরঞ্চ দীঘার বিচে ওখানে বসে আছি, ওখানে বোল্ডার বলে ঠিকমতো চান করা যাচ্ছে না, অথচ এখনও জোয়ার রয়েছে, কিন্তু এখানে বিচ রয়েছে অ্যাটলিস্ট। এই বিচে চান করার খুব ইন্টারেস্ট ছিল। তো সেই বিচে এখানে যাই হোক চান করার মতন ওই পরিস্থিতি ছিল না, মানে আমরা সেভাবে রেডি হয়ে আসিনি বলে চান করতে পারলাম না। আমার ছেলে কিন্তু তাও গিয়ে ওখানে গিয়ে হাত পা ভিজিয়ে, হাত পা ভিজিয়ে চলে এসছে। মোহনা এই দিকটা সাগর, এদিকটা নদী, চম্পা নদী, সেটারই মিলনস্থল। ওরে বাবা, আমাকে মনে হচ্ছে ভিজে দেবো, আমার ভিজতে ইচ্ছা করে না, আমি চললাম, ভিজবো না। যখন তখন ভিজতে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, সেই মেন্টালিটি যার আছে তারাই সমুদ্রে হয়তো বেড়াতে যায়। যেমন আমার ছেলে, বললাম ওর সবসময় ভিজতেই ভালো লাগে, ভেজা জামা কাপড় নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবে তবু চলবে। আর এটা কি সমুদ্রের যে দিকটায়, সেদিকটায় ওরা একটা বাউন্ডারি, মানে এই যে বর্ডার মতো করে রেখে দিয়েছে, বোল্ডার সেই দিকটাই লাগানো, কিন্তু দুদিকটাতেই বোল্ডার লাগানো, কিন্তু এই যে দোকানগুলো না, দোকানগুলো কিন্তু নদী সাইডে বসছে, কারণ ওরা জানে ওই দিক দিয়ে কোনো ওয়েভ বা মানে ঢেউ আসবে না, ওই জন্য। কিন্তু আমরা যেদিক দিয়ে যেখান দিয়েই যাই না কেন, সমুদ্রের একটা জলের ছাঁচ তো আসবেই না। সমুদ্র যে এত জোরে আছড়ে পড়ছে যে বোল্ডারের ওপর, সেটা আসছিল, আমার খুব ভয় লাগছিল সেজন্য মোহনাটার মধ্যে। এখানে দেখুন প্রচুর গিফট আইটেম, সবই মোটামুটি ভালো, মানে বেশ লোককে দেবার মতন, মানে আজকাল তো লোকে কিছু না কিছু কিনে নিয়ে যায়, তো লোককে দেবার মতন। কিন্তু আজকাল সবার ঘরে ঘরে এরকম জিনিস আছে বলে কার কি আছে আর কার কি নেই দেখতে গেলেই খুব মুশকিল হয়ে যায়, সেজন্য আমি কিচ্ছু কিনিনি প্রায়। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদিকটা চম্পা, আর এই যে সমুদ্র থেকে মাছ ধরে নৌকাটা, বোটটা সাগরে মানে নদীতে এসছে, এসে তীরে আসবে, মানে পাড়ে চলে আসবে। তো এগুলোই ওই ফিশিং বোট যেগুলো হয়, তার মাথায় পতাকাও ছিল। তো সমুদ্র থেকে এটা ধীরে ধীরে নদীতে চলে এসছে, সেটাই আমি জাস্ট আপনাদেরকে জুম করে দেখালাম। মোহনার ঘোরা এখানেই শেষ করে আমরা এই মোহনা থেকে যাওয়ার কথা ছিল আমাদের অ্যাকোয়া মারিনা, যেটা ওই সুরাতে গেছিলাম, মানে অ্যাকোয়ারিয়াম টাইপের, তার মধ্যে সার্ক ফার্কও আছে বলে শুনেছি। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো বসেতেও অনেকে চান করে এবং দেখায় দীঘার রিলস ফিলসে, কিন্তু না, আমরা ততটা ইয়াং নেই বলে সব জায়গায় নেমে নেমে দেখাটা খুব মুশকিল। আর আমার ছেলের বক্তব্য, গিয়ে তাড়াতাড়ি চলো বাড়ি, চান করব। মোহনা থেকে অ্যাকোয়া মারিনাতে যাবার পথে আমাদেরকে 50 টাকা নিয়েছে। আর বিশ্ব বাংলা পার্ক যেটা আছে সেটা আমরা দেখতে পেলাম রাস্তাতেই, কিন্তু ঘুরে দেখার টাইম নেই, কারণ আমার তাড়াতাড়ি যেতে হবে, ছেলে চান করতে নামবে, ওর তো সেটাই মেন। এই হলো আন্ডার কনস্ট্রাকশন অ্যাকোয়া মারিনা। এখন একদম যশ যেটা এসেছিল, যশ না এলা কি বললো, তাতে তছনছ হয়ে গেছে পুরো অ্যাকোয়ারিয়ামগুলো। সত্যি সব ছিল মাছ, জ্যান্ত মাছ, এখানে সবই ফসিল টাইপের হয়ে রয়েছে, জ্যান্ত মাছ কিচ্ছু আর নেই, যেমন প্র্যাকটিক্যাল রুমে থাকে সেরকম। আমি জাস্ট ক্যামেরাটা হাইড করে তুলেছি। এখানে কোনো টিকিট ফিজ নেই, তো টিকিট কাটতে হবে না, আপনাকে ফ্রিতেই দেখাবে। কি দেখাবে না কেন ফ্রিতে? কিচ্ছু তো নেই এখন এখানে। আমার মনে হয় 2 বছর পর্যন্ত এই অ্যাকোয়া মারিনাতে আসাটা বেকার আপনাদের, মানে আমার ক্ষেত্রে বেকার লেগেছে। আমি বেকার পয়সা খরচ না করে সোজা চলে গিয়ে সি বিচে চান করলে কাজ দিত। এটা বাইরের একটা, মানে জাস্ট এন্ট্রান্সের মুখেই এরকম সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখেছে একটু,
কিন্তু যেটা মেনলি দেখতে গেছিলাম সেটা যখন দেখতে পেলাম না, খুব বিরক্ত লাগলো। সুরাতে যদিও আমরা অ্যাকোয়ারিয়াম দেখেছিলাম, এরকম মারিন অ্যাকোয়ারিয়াম বলে লেখা আছে ওখানে, ওখানেও খুব সুন্দর সুন্দর শার্ক দেখেছি, ওয়েল দেখেছি, সব ছিল ছোট ছোট। তো যাই হোক, আপনারা যদি তারপরেও মনে করেন যাবেন তো যাবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার যতটুকু বলার আমি বলে দিলাম, যে এখানে আমার মনে হয় ২ বছর পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশনই থাকবে। যাই হোক, এখান থেকে আমরা সোজা আরও ১০০ টাকা দিয়ে চলে এলাম আমাদের হোটেলে। এসে আবার আমার ছেলে, তখন বাজে কটা ১১টা, ১১:৩০ বাজে। আমার ছেলের যথারীতি আবার সি বিচে, কেননা ও আজকে কথাই ছিল যে আজই লাস্ট দিন, কালকে তো আর পারবো না, আজকে আমি সারাদিন ৩ ঘন্টা মিনিমাম চান করবো। এবং খুব ভালো কথা, আমি আগে থেকেই বলে গেছিলাম যে আমরা আসলে আমাদেরটা দেবেন, আমাদেরটা রেডি রাখুন। তো হোটেলওয়ালা রেডি বলেছিল রেস্টুরেন্টে, ঠিক আছে রেডি রাখা হবে। তো আমরা আজকে দেখাবো আমরা কি, মানে ২ দিন ধরে কি কাস্টমাইজ করে খাচ্ছিলাম আমরা মোটামুটি, সেটা দেখাবো। চারটা আমি কিন্তু ভুলে গেছি, হ্যাঁ। তো আজকের দিনে আমি রেডি হয়ে এসেছিলাম যে আজকে একটু চান করব, তাই চান করলাম। আমার ছেলে বসে গেল, কারণ আমার ভীষণ ভয়, তাই আমি বরকে হাত ধরেই সত্যি করে চান করেছি। তার পাশেও দুটো বাচ্চা ছেলে মেয়ে ছিল, তাদেরকে দেখে সাহস করে গেছিলাম ওখানটায় চান করতে। আমার একটুও ভালো লাগছিল না, কারণ বোল্ডারের উপর চান করার কারণে আমার ইন্টারেস্টই ছিল না, আমার বিচে চান করার ইচ্ছা ছিল। আর আমার ছেলের এখানে এসে একবার বোল্ডারে পাও কেটে গেছে, অদ্ভুত একটা ব্যাপার জানেন তো, নোনা জলে সব ঠিক হয়ে যায়, আমার ছেলের কিন্তু নোনা জলেই ঠিক হয়ে গেল, কোনো ওষুধ আমরা লাগাইনি, জাস্ট প্যান্টে যাতে রসটা না লাগে সেজন্য একটা ব্যান্ডেড কিনেছিলাম। বাস ওই বারবার গেছে ও সমুদ্রে, বারবার ওই নোনা জলেই ওর ওই ঘাটা পুরোপুরি সেরে গেছে। কিন্তু বৃষ্টির জল, মানে সমুদ্রের জলে কম ভিজেছি, আর আমি বৃষ্টির জলে বেশি ভিজেছি, কারণ বৃষ্টি এত জোরে পড়ছিল যে সমুদ্রের জল কতটুকু ভিজলাম আর ভগবান জানে, যার জন্য ঠান্ডা লাগার চান্স ছিল বলে এসেই ওষুধ খেয়ে বসে রইলাম। হোটেলে ফিরে ফ্রেশ হওয়ার পরে ৪টের সময় প্রায় আমরা লাঞ্চ করছিলাম। তো আমরা নিয়েছিলাম জিরা রাইস, আমার ছেলের অলরেডি খাওয়া হয়ে গেছে। ডাল, মানে মিক্স একটা ডাল নিয়েছিলাম, ডাল ফ্রাইয়ের সঙ্গে নিয়েছিলাম মিক্স সবজি উইথ পনির, ওরা একটা সবজি দিচ্ছিল, বলেছিল সব দিয়ে দেবো আমরা, তো সেটাই একটা নিচ্ছিলাম। বেশ ভালো কাস্টমাইজ করেই দিয়েছিল ওরা আমাকে, জাস্ট আমার থেকে ২৫ টাকা বেশি নিয়েছিল। ওই ডালটা বলেছিল ডালটা কিছু করতে হবে না, আপনি খেতে পারবেন, শুধু সবজিটা আপনার করার জন্য আমাকে ২৫ টাকা জাস্ট এক্সট্রা নিয়েছিল। পুরো দামটা আমি ভুলে গেছি, কারণ সব একসঙ্গে করা হয়েছিল তো বিলটা, তার জন্য আমার মনে নেই। যাই হোক, বিকেলবেলায় আমরা ৫টার সময় বেরিয়ে গেলাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, যেটা উড়িষ্যাতে পড়ে। কিন্তু আমার ছেলে আসেনি আমাদের সঙ্গে, আমরা দুজনেই গেছি। মন্দিরের নাম শুনলেই ও বাতিল হয়ে যায় সবার আগে, বললো আমি এখন বসে বসে মুভি দেখবো, তোমরা যাও, আমার আর ভালো লাগছে না। তো আমরা এলাম, একটু বৃষ্টিই পড়ছিল, তো আমরা এখানে এসেছি পুরোপুরি একদম মানে ভাড়া করেই এসেছি, যে ওর সঙ্গে নিয়ে চলে যাব আমরা। সেজন্য ওরা টোটাল ৩০০ টাকা নিয়েছে, আর ওখানে পার্কিংয়ের জন্য ২০ টাকা। জাস্ট আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিটস ছিলাম, ২০ টাকা নিয়েছে। এই মন্দির বিশাল জাগ্রত, বলা হয় যে যে কোনো মানে এতে কিন্তু মানে যে কোনো মানে যা কিছু আপনি চাইবেন, অ্যাকচুয়ালি এরা বলছে যে এই মন্দিরটা বেশি জাগ্রত এই কারণে, এখানে যাদের বাচ্চা না হয় তারা এসে বাচ্চার কামনায় যদি পুজো করে, তাহলে মানে সন্তান প্রাপ্তি হয় আর কি। কিন্তু আমি অনেকের লোকমুখে শুনলাম যে এমনিতেই খুবই জাগ্রত, শুধু যে বাচ্চার ব্যাপার তা না, মানে যে কোনো ব্যাপারে। তো কী জানি মনটা টানলো, চলে গেলাম বাবা শিবের একটু পুজো করতে। প্রচুর, মানে একদম প্রচুর আদিকালের মন্দির, সেজন্য পূজা পদ্ধতিটা প্রথমে আমি ভেবেছিলাম যে ওরা তুলতে দেবে না, ওরা দেখলাম খুব ইজিলি অ্যাটিস তুলতে দিচ্ছিল। তো আমি তুলছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একটা হুক্কা দিয়ে হো হো করে আওয়াজ করছিলেন, করে ওরা পুজো দিচ্ছিলেন। একজন ফ্যামিলি এসছে পুজো করতে, সেজন্য ওরা এই হুক্কাটা নিয়ে এরম এরম করছেন। দেখুন, এই যে পুরোহিত মশাই যে করছেন না, ওটা হুক্কা দিয়ে এরপর সেই হুক্কাটা নিয়ে গিয়ে ওই হাজব্যান্ড ওয়াইফের মাথায় ছোঁয়ালেন। এটাই হচ্ছে পুজো। আর আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমি গেছি যতক্ষণ ততক্ষণ। এই হচ্ছে পুরো মন্দিরটার মধ্যে এখনও পর্যন্ত আমি বলবো সংস্কার পুরো কমপ্লিট হয়নি, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগতো দেখতে আমার। তো ভীষণ সেই ওড়িশার যে পান্ডাদের ব্যাপারটা সেটা এখানেও রয়েছে। মন্দিরে যে নন্দী থাকে সামনে, যেমন শিব বাবার থাকে, উনি ওনার কানে যে বলতে হয়, তো হ্যাঁ আমারও মনে হয়েছিল, তো আমিও আমার উইশের কথা বলতে গেছিলাম। তো ওখানে দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে, সবাই 10 টাকা দিচ্ছে, আমার কাছে 10 টাকা খুচরো ছিল না, আমার হাতে 50 টাকা ছিল, আমার হাজব্যান্ডের কাছে, আমার কাছেও এরকম 100 টাকা ছিল। তো আমি 10 টাকা দেওয়ার কথা আমার, আমি ওনাকে জাস্ট খুচরো চাইলাম, উনি কিন্তু দিলেন না, উনি 50 টাকা দিয়ে দিতে হবে ওখানে। আমার বর ওখান থেকে টেনে নিয়ে চলে এলেন, উনি চেঁচাচ্ছেন, যথারীতি গালাগালি দিচ্ছেন, অভিশাপ করছেন। তো আমার হাজব্যান্ড একটা কথাই বলে, হিন্দি বোঝেন তো বুঝে রাখুন, যে আপনি যদি যে অন্যায়টা করছেন, আপনি দিচ্ছেন না, আপনি যে অন্যায়টা করছেন, আপনার যদি পুণ্য হয়, বাবা যদি আপনার পুণ্য করে, তাহলে আমাকেও পুণ্য করবে না।
যাই হোক, আমরা একটু দুজনে মিলে একটুখানি ফটো সেশন করলাম। তারপরে আরেকটু মন্দিরটা ঘুরে দেখার চেষ্টা করলাম। মন্দিরটা কিন্তু দূর থেকে দেখতে খুবই সুন্দর। ভীষণ একটা পচা গন্ধ বেরোচ্ছিল, জানি না বর্ষাকালে হয়তো সব জায়গায় এরকম অবস্থা। আমরা দেখলাম পাশে একটা পুকুর আছে, ধীরে ধীরে পুকুরের কাছে চলে গেলাম। পুকুরটা কিন্তু খুব 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 পরিষ্কার, খুব ভালো এবং খুব বাঁধানো পুকুর। বলা হলো এই পুকুরে নাকি আপনি নাকি চড়কের সময় কাঠ ভেসে আসে। বাস এটুকুই হিস্ট্রি আমি শুনেছি। তো এই পুকুরের জল খুব পূর্ণ, বৃষ্টি পড়ছিল, তাও আমি জলে নেমে একটুখানি জল মাথায় ঠেকালাম। গঙ্গা জলের মতন আর কি, খুব পবিত্র জল বলে মানা হচ্ছে। যাই হোক, মন্দিরের মধ্যে একটা গরু দাঁড়িয়ে ছিল, একে দেখলাম সবাই মালা পরাচ্ছে, প্রণাম করছে, আমরাও ওকে গায়ে হাত বুলিয়ে দিলাম। তারপর বেরিয়ে আসছি। এই হচ্ছে গেটটা, খুব সুন্দর গেট। বাইরের দিকে এরকম একটা শিবের মূর্তি, বসা মূর্তি ছিল। বাস হয়ে গেল আমাদের 17 তারিখ এসে গেল 17-এর সকালবেলা। আজকের দিন হচ্ছে আমাদের রিলস বানানোর দিন। আমি একটু শাড়ি পরে সেজেগুজে গেলাম, কারণ আমি যতক্ষণ না দীঘার বিচ বা ঝাউবন দেখছি ততক্ষণ আমার শান্তি নেই। দীঘা যাওয়া মানে ঝাউবন। আমি জানি দীঘায় আসা মানে হচ্ছে ঝাউবনে ঘুরে ঘুরে দৌড়োদৌড়ি করা। তো যাই হোক, পায়ের জোর নেই ঠিকই কথা, তবু ঝাউবন দেখতে তো পারি। সেই ইন্টারেস্টে 7টার সময় বেরিয়ে পড়লাম। আমি বললাম এসে আমরা ব্রেকফাস্ট খাবো, খেয়ে বেরিয়ে যাবো, কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দুজনেই। আমরা হাজব্যান্ড ওয়াইফই গেলাম। ছেলে বলল আমি ওসব যাবো না, সকালবেলা ওই চান করবো না। আমি চান করলে দুপুরবেলা, তাহলে হয়ে গেছে আমার চান, যা করার তোমরা যাও। আমরা গেলাম, একটু রিলস ফিলস বানালাম। দেখুন কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে জানি না। ভীষণ আমার খুব বিরক্ত লাগে জানেন তো, মানে বৃষ্টি পড়লে শাড়ি ফাড়ি পরতে। কিন্তু যাই হোক, এই জায়গাগুলো বুঝতে পারছেন কিনা দেখুন, আপনারা চিনতে পারছেন কিনা। জায়গাগুলো খুবই ভালো লেগেছিল প্রথম দিন থেকে, কিন্তু আমার ফটো সেশন করা হয়নি, তাই এটা ফটো সেশন করলাম। কি জানি জীবন কি দেখাবে, কবে আসতে পারবো না পারবো, আর দীঘায় আসতে পারবো কি পারবো না, সে তো উপরবেলাই জানে। কত যে টিকিট ক্যান্সেল হলো আমাদের সারা জীবনের। ঝাউবন দেখতে এসে বুঝলাম ঢেউসাগর পার্কটা এখানেই। এখানে দিয়ে আমরা দেখাচ্ছি, দেখুন এটা একটা ড্রেন। এই ড্রেনের মধ্যে দিয়ে একদম কালো নোংরা জল এই সাগরের সঙ্গে মিশছে, এই দীঘার সাগরটার সঙ্গে মিশছে। ওটা দেখার পর একটু ঘেন্নাও লাগলো সত্যি। মানে আমরা জাস্ট দেখাবার জন্য এটাকে তুলেছি এরকমভাবে। দেখুন এই যে সোজা সাগরে মিশে যাচ্ছে এই কালো জলটা। যাই হোক, আমরা তো রিল করতে এসেছি, রিল। হ্যাঁ, এই যে ময়ূরপঙ্খী বোটটা দেখছেন, এটা ঢেউসাগর পার্কের মধ্যেই। আপনি সামনের গেট আছে, এইখান দিয়ে ঢুকে যাবেন। ঢেউসাগর পার্কে শায়দ 50 টাকা ইয়া সামথিং এর এবার বোধহয় টিকিট ফিস আছে। একটা টিকিট আছে এটার। সত্যি জানতাম না যে ঝাউবন এরিয়াটা এই পার্কটার অন্তর্গত, মানে পার্কটার মধ্যে চলে গেছে। তাহলে আমি সবার আগে এই পার্কটায় ঢুকতাম। আমি তো বললাম দূর একটা বাচ্চাদের পার্ক, ওর মধ্যে গিয়ে কি করব। এই বলে গেলাম না। আমি খুব মিস করলাম। আপনারা এটা মিস করবেন না, অবশ্যই ঢেউসাগর পার্কে যাবেন এবং ঝাউবনটাকে উপভোগ করবেন। দীঘা এসছেন, ঝাউবন দেখেননি, এটা একদম বাজে। আর এই পার্কটার ঠিক অপোজিটে এরম ধরনের এই যে ঘাটগুলো, কি বলবো এগুলোকে, করা রয়েছে বোল্ডার টাইপের, এর উপরে বসে চান করতে পারেন। আর এই হচ্ছে ঝাউবন। বিনা ঝাউবন দীঘা কোনো মানে না, হয় না, মিনিংলেস দীঘা। তো যাই হোক, ঝাউবনটা আমি উপভোগ করলাম লাস্ট দিনে, তবে গিয়ে আমার মনের শান্তি হলো। ছাতা নিয়ে হোক, ভিজে শাড়িতে হোক, শাড়িটা পুরো ভিজে গেছিলো, শাড়িটাকে আমি প্লাস্টিকে ভর্তি করে নিয়ে এসেছি। আবার দুটো হাত করেছে, এটা একটা ইলেকট্রিকের পোস্ট, খুব সুন্দর হাতটা করেছে, তাই আমি ওটার কাছে একটু ফটো তুললাম। আমাকে দিয়ে সারাক্ষণ ফটো তুলে যাচ্ছিল, তাই আমি বললাম ঝাউবন যখন আছে তুমিও একটু র্যাম্পে হাঁটো, রিলস ফিলস বানাও। তো আমার হাজব্যান্ডও হাঁটলেন আমার কথা শুনে। মুখটা দেখুন, দেখলে বলবে না কেউ মডেল। একটা নৌকো পেয়ে আমার আর ইচ্ছা করলো বসে পড়তে। সমুদ্রে যদি এই নৌকোটাকে পাঠিয়ে দাও, আমি আর নেই সেখানে। কিন্তু ওই খালি নৌকোটা বেশ বিনা জলের ওপর ছিল, একটু স্টাইল মারছিলাম, বুঝতেই পারছেন, একটু হিরোইনগিরি করছিলাম। বলবেন না যেন নাটক করছি, ন্যাকা। কিন্তু কি করবো বলুন, ঝাউবন আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু টাচ করতে পারিনি, একটা ঝাউ গাছকেও টাচ করতে পারিনি। অবশ্যই এসব করার একটা কারণও আছে। আজকালকার মানুষজন অসভ্যতামি করছে, তাই জন্য। আমাদের মতো বাচ্চামো করে না কেউ, অসভ্যতামিটাই বেশি করে। তো আমার এগুলো ছোট থেকেই স্বভাব। গান শুনতে, ঝাউবনের মধ্যে ঘুরে বেড়াতে, দৌড়ে বেড়াতে ভালোবাসি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পায়ের জোরটা কমে গেছে, তাই জন্য একটুখানি ফটোই করলাম হেঁটে হেঁটেই। তো আপনাদের সঙ্গে সেটুকু শেয়ার করছি। ভালো না লাগলে এইগুলো স্কিপ করে যাবেন, তবে আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। একটু রোমান্টিক ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখুন, দেখে মনে হচ্ছে অন্যের বইয়ের সঙ্গে ফটো তুলছে। এরকম একটা আনরোম্যান্টিক লোকের সঙ্গে কি আর রোম্যান্টিক ফটো ওঠানো যায়? দেখুন দেখুন, মা তো বিয়ে দিয়েছিল, মনে হচ্ছে বডিগার্ডই শুধু ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আমার মাথায় ছাতা ধরার কোনো প্রয়োজন নেই, কিন্তু না, আনরোম্যান্টিক বডিগার্ড এরকমই হয়। দূর থেকে এই সিনারিটা দেখলে সেই গানটা মনে আসে না,
এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, মানে আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই। ময়ূরপুরটা সত্যি দেখতে খুব সুন্দর। সামনে থেকে ওই সাইড থেকে দেখতে কেমন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে আপনারা পার্কটার মধ্যে ঢুকলে অবশ্যই ভালো করে ফটো নিতে পারবেন। রাতে ঢুকবেন, ভালো লাগবে। সন্ধ্যা থেকে যাবেন, মানে বিকেল থেকে গিয়ে রাত পর্যন্ত থাকবেন, কারণ না হলে ঝাউবনটা রাত্রিবেলায় হয়তো উপভোগ করা যাবে না। তো আমার ভীষণ ভালো লাগলো। তো এখানে আমি দাঁড়িয়ে ফটো তুললাম। আমি জানতামই না যে ময়ূরপুরটা এইখানে আছে। আমি ওকে অনেকবারই দেখেছি রিলস ফিলস যেমন দেখায় টাখায়। তো অবশ্যই এই পার্কটাতে যাবেন, আর অমরাবতী লেকেও যাবেন, আর দীঘার সায়েন্স মিউজিয়ামটায় যাবেন, অ্যাকোয়ারিয়াম ছেলে। এখানে দেখুন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, ফটো সেশন করছে ইয়াং একদম ছেলেরা। দেখুন বোল্ডারের উপর উঠে কি সাহস, যে যার সাহস আর যে যার মন নিয়ে দীঘায় আসে। সবাই একরকম আমাদের মতো তো নয়। আর এখানে দেখুন একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, ওনারা কিন্তু নিজেদের মতো করে উপভোগ করছেন। বাস আমাদের চলে এলাম হোটেলে, এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা খেয়ে ফেললাম। খেয়ে ফেলে আমাদের পালা এখন ফিরে যাওয়ার। ব্যাস আমরা ট্রেন ধরবো এবারে। আমাদের ট্রেন 10:30টায়। তো এই হচ্ছে দীঘা স্টেশনের এন্ট্রান্সটা, যেখানে বেরিয়ে এসে আপনাকে অটো ধরতে হবে। সেদিনকে তাড়াহুড়ো ছিল, কারণ সমুদ্রে চান করতে হবে আমার ছেলেকে, তাই আমার ছেলে কিচ্ছু করতে দেয়নি। আসার সময় টাইম ছিল হাতে, তাই আমি এখানটায় আপনাদেরকে দেখালাম। এই পাশে একটা ট্রেন আকৃতির হোটেল হয়ে রয়েছে। দুটো রাস্তা আছে, একটা ওল্ড দীঘার দিকে যাবার, একটা নিউ দীঘার দিকে যাবার। দুটো মানে গেট আছে আর কি স্টেশন থেকে। এটা একটা দেখলাম স্টেশনের মধ্যেই একটা হোটেল, একদম বন্দে ভারত স্টেশনের মানে ট্রেনের শেপে। তো না, আমি এর মধ্যে ঢুকিনি। আমি আমার ব্রেকফাস্ট এতটা হেভি করে এসেছিলাম, আমি জানি ঘরে গিয়ে বাস নিজের ভাত খেয়ে নেবো। তো আমাদের জার্নি দীঘার এখানেই শেষ হলো। খুব ভালো জার্নি কেটেছে, খুব একটা তিক্ত অভিজ্ঞতা আমার নেই। ট্রেনের অ্যানাউন্স হয়ে যেতেই আমরা ভেতরে স্টেশনের মধ্যে ঢুকতে শুরু করে, দেখলাম পাশেই ঝাউবন। ধ্যাৎ তেরিকা! তো দীঘার সমুদ্র বিচে যাবার কি দরকার, আমার তো ঝাউবনের দরকার ছিল। আমার বর বললো এইখানেই আসবে, আবার তুমি দীঘার সমুদ্র বিচ আর যাবেই না, স্টেশনে আসবে, এখানটা ঘুরবে, আবার এই গাড়িটা করে ব্যাকে ফিরে চলে যাবে হাওড়া। সত্যি আমার যা ঝাউবনের যা পাগলামো, আমি যে জঙ্গল ভালোবাসি, কিন্তু মানে বুড়ো বয়সে পাহাড় ভালোবাসলেও আমি পাহাড়ে যেতে পারাটাই খুব কষ্টের না। পাহাড়ে হাঁটা আর কি জানি কতটা কি নিতে পারবো, দেখা যাক। পাহাড়ে বারে টার্গেট তো করেছিলাম, টিকিট তো ক্যান্সেল করে দিলাম। আমাদের ট্রেন ঢুকছে, একদম পারফেক্ট টাইমে ঢুকছে এবং পারফেক্ট টাইমে ছেড়েওছে। তো যাই হোক, আমি ট্রেনে বসে পড়েছি। এবারে কিন্তু ডাইরেকশনের দিকে আমাদের সিটটা পড়েছে, যার জন্য আনন্দ, এবং খুব তাড়াতাড়ি খুব ভারী ফিরে এসেছি। আমি যেমন বললাম, খুব একটা তিক্ত অভিজ্ঞতা আমার নেই, খুব ভালো কেটেছে আমাদের জার্নি। আপনারাও যান, ভালো কাটুক আপনাদের। তা আমরা যখন নেক্সট টাইম যাব, নেক্সট টাইম অন্য এক্সপিরিয়েন্স দেখাবো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হ্যাঁ, আসার সময় ডাইরেকশনের দিকে বসার কারণে মনটা খুব ফুরফুরে ছিল। প্রচুর খেয়েছি, চা খেয়েছি, কফি খেয়েছি, নানা রকম যা উঠেছে গাড়িতে খেয়েছি, কারণ আমরা তো আর ব্রেকফাস্ট নিয়ে আসতে পারিনি। ব্রেকফাস্ট তো খেয়ে এসেছি, আমাদের হাতে কিছু নেই, যত রকম চিপস পেরেছি খেয়েছি। আর লাস্ট হোটেল থেকে বেরোবার সময় ছেলের সঙ্গে এই ফটোটা তুলেছিলাম।